স্মৃতি মুন্সি তোমাদের আগের ব্যাচের ছিল সিনিয়র, এখন অনেক রকমের কনস্পিরেসি চলছে যে স্ক্রিপ্ট রাইটারের সঙ্গে তার প্রেম ছিল, অমুক ঘটনা ছিল। সাপোজ আমি রাধা যদি একটা ফিল্মের সং হতো, অনেক লিরিক্স হয়তো কেটে বাদ দিতে হতো। এবার এখানে যদি প্রোডাকশন ফিল্ম অনেক কিছু থাকতো, তাহলে হয়তো এই লিরিক্সগুলো বসতোই না, এই শ্যুটটা এরকম থাকতোই না। টাকা পয়সা আমরা ভগবানের দিন প্রচুর কামাই, মানে এরকম হয় যে একটা মানুষের সারা বছরের যে ইনকাম হয়তো মানে আমরা এক বছর মানে এক মাসে হয়তো কামিয়ে নিতে পারি সেরকম। আবার এটাও হতে পারে পরের মাসে কিচ্ছু নেই। যারা এটা করতে পেরেছিস তারাই কিন্তু দেখো আশেপাশে ওরকমভাবে টিকে আছে, নাহলে কিন্তু রিয়েলিটি শো বা যে কোনো টিভি মিডিয়ার না একটা সময় আছে, তোমাকে সারা জীবন ধরে দেখাবে না, একটা সময়ের পরে ওরা বন্ধ করে দেবে তোমাকে দেখানো, তারপরে তুমি কি করবে। কিন্তু আমার প্রায় 3 বছর গান গাওয়া বন্ধ হয়ে গেছে। তারপরে যখন সব কিছু চলে গেল, ভয়েস চেঞ্জ হলো, লোকে ভুলে গেল আমাকে, ওই 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 জিনিসটা খুব কষ্ট হয়েছে। রাজেশে প্রচন্ড কাছের, তাই জন্যই ওকে বারবার করে একটা ভালো স্কোর দেওয়া হয়, ওকে একটা পজিশন দেওয়া হয়। এটা কি হয় আদৌ রিয়েলিটি শোতে? অনেকে রিয়েলিটি শো থেকে বেরিয়ে এসে ওই ফেসের মধ্যে যায় যে আমি ম্যাই ভগবান হুঁ, তারপরে কি সব শেষ হয়ে যায়। অনেকে পার্সোনালি চিনি, যারা হয়তো তোমার সাথে এরকমভাবেই বসে বসে আমরা আড্ডা মারি, তারাই কি ফেসবুকে লিখছে যে এটা কাদের সব ডাকছে, আমরা তো ফাইনাল করেছি, ও তো সেটাও করেনি। রাধা তুমি সবেতেই আছো, শুধু ভাগ্যে নেই আমার। শ্যামের বাঁশি রাতের কালোয় তাই হলো যার। রাধা তুমি সবেতেই আছো, শুধু ভাগ্যে নেই আমার। শ্যামের বাঁশি রাতের কালোয় তাই হলো যার। আমি অকারণে তোমার খোঁজে জ্বলে পুড়ে যাই, ভালোবাসার ব্যাকরণে কারণের নেই ঠাই। কালোর মনের সুরে কলঙ্কিনী বিনোদিনী রায়, প্রেমের স্রোতে একলা ভেসে এবার তবে যাই। কালোর মনের সুরে কলঙ্কিনী বিনোদিনী রায়, প্রেমের স্রোতে একলা ভেসে এবার তবে যাই। রাধা তুমি সবেতেই আছো, শুধু ভাগ্যে নেই আমার। শ্যামের বাঁশি রাতের কালোয় তাই হলো যা। রাহুল দত্ত রয়েছে আমাদের সঙ্গে, আপনারা সকলেই জানেন তার ফিরে আসা, তার গান গাওয়া কিভাবে এবং এই যে বাংলার ক্রাশ হয়ে ওঠা কিভাবে, সেটা আপনারা সকলেই জানেন। রাহুল, স্বাগত তোমাকে। প্রথমে আমি জানতে চাই যে এই যে সব সময় একটা প্রেমিক সত্তা নিয়ে রাহুল থাকে এবং প্রত্যেকটা গানের মধ্যে দিয়ে এমন একটা সুপ্ত বাসনা উঠে আসে যেটা কি সব সময় মনের মধ্যে চলতে থাকে? সুপ্ত বাসনাটা কি নেগেটিভ না পজিটিভ? দুটোই চলে গানের মধ্যে দিয়ে। তোমার শুনে কি মনে হয়, মানে আমি কি? দুটোই কাজ করে একসাথে। আচ্ছা, কখনো একটা বেদনা, কখনো একটা আকাঙ্ক্ষা, আবার কখনো সবকিছু পেয়ে যাওয়ার খুশি। ওকে, তো এটাই তো আর্টিস্ট, মানে আর্টিস্ট তো এই ফিলিংগুলোই তো হয়। আমি যে আর্টিস্ট কেন, যে কোনো মানুষেরই প্রেম, দুঃখ, আনন্দ, এই তিনটে তো মেজর ইমোশন আমাদের, বাদ বাকি তো আছেই। রাহুল, যেখানে সবাই ইঞ্জিনিয়ার, ডাক্তার বা টিচার, এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে, সেই সময় দাঁড়িয়ে গিয়ে নিজেকে গানের ফিল্ডে নিয়ে আসা এবং গান গাওয়া এবং খুব যত্ন করে গান গাওয়া, কেন মনে হলো যে গানটাই গাইবে? এটা কি ছোট থেকে ইচ্ছে ছিল নাকি সময়ের সাথে সাথে, কলেজ স্কুলের সাথে সাথে এটা জড়িয়েছে? এটা আমি 9 বছর বয়স থেকে শিওর ছিলাম যে যাই করবো গান নিয়ে কিছু একটা করবো। আর এটা ফ্যামিলিও কনভিন্সড হয়ে গেছিলো ততক্ষণে, কারণ আমার কেরিয়ারটা অনেক আর্লি শুরু হয়েছে। মানে ছোটোবেলা থেকে, মানে 9 বছর বয়সে আমি রিয়েলিটি শোতে যাই ফার্স্ট। তার আগে গান শিখতাম, 1 বছর শিখেছিলাম গান টুকটাক। তো ওই রিয়েলিটি শোর পর থেকে সবটা চেঞ্জ হয়ে গেল আর কি। তখন থেকে শিওর হয়ে গেছিলাম যে মিউজিক নিয়ে কিছু একটা হবে। তারপরে অনেক বছর কেটে যায়, অনেক কিছু হয়, আপস অ্যান্ড ডাউনস, যেরকম সবার জীবনে হয়। কিন্তু
মানে এইটুকু শিওর ছিলাম যে গান বাজনা ছাড়া তো খুব একটা কিছু হবে না আমার, কারণ ওটাই। ছোট থেকে বাড়িতে কখনো বলেনি যে টিচার হতে বা অন্য কিছু হ্যাঁ, হতে? মানে কলেজের পর যেমন মানে হয় না একটা রিয়েলিটি শোর ফেম একটা সময় বাদে শেষ হয়ে চলে যায়। তো ওই সময়টাতে একটু মানে আমিও ভেবেছিলাম যে হয়তো ব্যাংকে হয়তো চাকরি করতে ইচ্ছা করছে, আমাকে একটু এই পড়াশোনা করতে হবে, ওই পড়াশোনা করতে হবে। তারপরে দেখলাম যে মিউজিক না করে আমি শুধু পড়াশোনায় ফোকাস করতে পারতাম না। আমার এরকম হচ্ছে মাধ্যমিক পরীক্ষার আগে আমি মানে 2 দিন আগে আমি শো করেছি এবং ভালো এক্সাম দিয়েছি। কত বছর বয়স থেকে শো শুরু হয়েছে লাইফে? লাইফে শো শুরু হয়েছে প্রফেশনাল, মানে টাকা পয়সা নিয়ে গান গাইতে শুরু করছি 9 বছর বয়স থেকে। মানে রিলি শোর পর থেকে তখন আমার কি মা বাবা নিয়ে যেতে সাথে করে? হ্যাঁ, শুরু এখনো মা কনস্ট্যান্ট, মানে মা নিয়ে যায় শোতে, মানে খুব অসুবিধা না হলে মাই যায় আমার সাথে। তো তখন থেকে এখন অবধি সেমই আছে। আর এই যে সারেগামাপার আসার আগে জার্নিটা, সেটা তো খুবই একটা স্ক্র্যাচ তৈরি হয়, তারপরে গিয়ে একটা ফ্রন্ট পেজে গিয়ে নাম আসে। ওই যে স্ক্র্যাচটা, যেখানে এত কিছু ইনভলভ, মানে তুমি সারেগামাপা শেষ হয়ে যাওয়ার পর কি করবে, যদি হেরে যাও তারপরে কি করবে, যদি এত পলিটিক্সের মধ্যে নিজেকে হারিয়ে ফেলো কি করবে, এত কিছু তো কি মাথার মধ্যে ছিল। তখন বাড়ির লোক কি কনভিন্স হয়েছিল যে না সারেগামাপাতে গান শুরু করার পর থেকে যা হবে দেখা যাবে, নাকি তার আগে অবধি কোনো প্রিপারেশন ছিল? না, আগে বাড়ির লোকের কথাটা বলিনি। বাড়ির লোক না, মানে এখনো অবধি আমি যা ডিসিশন নিয়েছি, স্পেশালি আমার মা কখনো ওই কোয়েশ্চেন মার্ক নিয়ে এগোয়নি আমার সাথে। কারণ আমি যা কিছু করি মা জানে যে আমি শিওর না হয় কোনো কথা বলি না। তো কেরিয়ার নিয়ে মানে স্পেশালি আমি যদি অরিজিনালও করতে চেয়েছি তখন আমাকে বাধা দেয়নি। এবং কোনো কিছুতে না, মানে আমি নিজেই চেষ্টা করি যে আমার ফান্ডিং যেগুলো থাকবে, মানে আমি যেগুলোতে আর্নিংস করবো সেই টাকাটা জমি আমি জিনিসপত্র করি। তো আমার সেরকমভাবে জাস্ট মায়ের হ্যাটুকুই লাগবে, বাদ ওই মাকে যে খুব ফিনান্সিয়ালি হেল্প করতে হবে সেটাও নয়। তো আমি এই ব্যাপারে একদম ছোটোবেলা থেকে আমি নিজেকে নিজেই চালাই বলতে গেলে। মানে এখন মানে আমাদের একটা বয়সের পর হয় না যে কলেজ শেষ হয়ে গেছে, এরপরে কি করব, কামাতে হবে। আমার ওই মেন্টালিটিটা ছোটোবেলা থেকেই জন্মে গেছে। আমি জানতাম না এক্স্যাক্ট কত ফিগার আমি কামাতাম, কিন্তু এটা আমি মানে আমাকে জানাওনি। আমার প্যারেন্টিংটা বলতে গেলে খুব সলিড হয়েছে আর কি, বলতে গেলে মানে সত্যি এটা আমি মা বাবাকে নিয়ে মানে খুব প্রাউড ফিল করি এই জন্যই যে আমার সঠিক সময় সঠিক জিনিসগুলো আমাকে বুঝতে দেওয়া হয়েছে, আবার হয়ও নি কয়েকটা সময়। তো হয় না 9 বছর বয়স থেকে একটা মানুষ কামাচ্ছে, আমি একটা রিয়েলিটি শোর চ্যাম্পিয়ন হয়েছি, তো সেই লোক মানে সেই বাচ্চাটার একটা ইনকাম আছে, তাই না? কিন্তু আমি এখনো জানি না সেই সময় আমি কত টাকা ইনকাম করেছিলাম। মা বাবা স্বপ্ন দেখে তোমার মতো করে? মা তো আমাকে নিয়ে স্বপ্ন দেখে, বাবাও স্বপ্ন দেখে, কিন্তু আমি দেখাই স্বপ্নটা। সবাই তো মানে বিশ্বাস করে সবাই যে হ্যাঁ আমি যখন কিছু বলছি সেটার একটা কোনো কারণ আছে। ছোট থেকেই কি ব্যাপারটা এরকম ছিল যে যখনই কোনো কিছু প্রস্তাব রাখছো খুবই স্ট্রিক্টলি সেটা মেনটেন করছে বাড়ির লোক, নাকি বিভিন্ন মতামত এসছে? বিভিন্ন মতামত তো এসছে, এরকম হয়েছে। কারণ এই প্রশ্নটা করলে তোমার এখান থেকে যেহেতু বড় হওয়া, তো পারিপার্শ্বিকে খুবই স্কুল টিচার বা অন্য ব্যাংকে চাকরি করা বা অন্যান্য পজিশনে চাকরি করাটা খুবই বেশি ইনভলভ হয়ে গেছে লাইফে। তো এই আর্টিস্ট হওয়া বা গান বাজনা নিয়ে এটা খুবই খিল্লির একটা বিষয় বাঙালির কাছে, মানে যারা এক্স্যাক্টলি নেয় না তারা ভাবে যে এই তো গানই করে, কি করে সারাদিন। এখনো মানে অনেক মানুষের মেন্টালিটি এখনো কিছু কিছু মানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখনো। মানে তুমি গান ছাড়া আর কি করো, এইটা বোঝানো খুব মুশকিল হয়ে যায়, তুমি গান ছাড়া কি করো। কিন্তু সত্যি কথা বলতে আমরা মানে আর্টিস্টদের না শুধু টাকা পয়সা আমরা ভগবানের প্রচুর কামাই। মানে এরকম হয় যে একটা মানুষের সারা বছরের যে ইনকাম হয়তো মানে আমরা এক বছর মানে এক মাসে হয়তো কামিয়ে নিতে পারি সেরকম। আবার এটাও হতে পারে পরের মাসে কিচ্ছু নেই, এটাও হতে পারে। তো আমাদের আর্টিস্ট লাইনে মানে এই বিষয়গুলোকে একটু সেট করতে হয় যে কত টাকা কি ইনভেস্ট করবো, কোথায় কি করবো, কত টাকা জমাবো, এটা একটা ব্যাপার। টেকেন ফর গ্রান্টেড নেওয়া যায় না মানুষকে, কেননা আজকে তোমার অডিয়েন্স আছে, কালকে তোমার নাও থাকতে পারে, সুতরাং কাজ করে যেতে হবে, এটা একদম সত্যি কথা। এবং এই প্রফেশনে মজাও আছে। এই যে একটা মানে আমরা কিছু মানে সেট করতে পারি না যে আচ্ছা আমি এত টাকা কামাচ্ছি বা আমার এত ভিউয়ারশিপ আসছে, আমার পরের মাসে এটা আসবে, এইটা হয় না। এবং এটাতে মজা পেয়ে গেছি অনেক। আমার ওই সেফ সিকিওর লাইফ চাই না, এইটাতে বেশ থ্রিল আসে যে আমাকে কিছু অর্জন করতে হচ্ছে, এমন নয় যে মানি বানায় একটা সংসারে আমি যাচ্ছি। আর একটা জিনিস প্লাস পয়েন্টে আসে, যেটা হচ্ছে প্রত্যেকদিন একটা নতুন মানুষের জন্ম হয়। কারণ ধরো আজকে তুমি রাধা গাইলে, কালকে তুমি মীরা গাইছো, পরশুদিন তুমি একসঙ্গে বৃদ্ধ হবো ওটা গাইছো। তো প্রত্যেকদিন নতুন নতুন গল্প নতুন নতুন সুরে চেঞ্জ হতে হয়। এবং মানুষ, আমার মনে হয় যে শিল্পীরা যদি ভেতর থেকে নিজেকে পরিবর্তন না করে, সে কোনোদিনও আর্টিস্ট হতে পারে না।
আর ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের তো বিউটি এটা, যে আমি যেটা বলতে চাইছি আজকে, যদি আমি সাপোজ আমি রাধা যদি একটা ফিল্মের সং হতো, অনেক লিরিক্স হয়তো কেটে বাদ দিতে হতো। আজকে যে লিখেছে সুপ্রদীপ ভট্টাচার্য, মানে ও আমাকে জাস্ট গানটা শুনিয়েছে, আমি গেয়েছি, আমার পছন্দ হয়েছে, আমি গেয়েছি, কিন্তু এটা শুধু আমার আর ওর মধ্যে। এবার এখানে যদি প্রোডাকশন, ফিল্ম, অনেক কিছু থাকতো, তাহলে হয়তো এই লিরিক্সগুলো বসতোই না, এই শ্যুটটা এরকম থাকতোই না হয়তো, বা অ্যারেঞ্জমেন্ট এরকম হতো না। ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের বিউটি হচ্ছে এটা, যে আমরা যেটা চাই, আমরা যেটা করতে চাই, আমরা যেটা শোনাতে চাই, সেটাই শোনাই। তারপরে মানুষের পছন্দ হলো না হলো সেটা তো অন্য ব্যাপার। কিন্তু আমি তো খুব মজা পাই মানে ইন্ডিপেন্ডেন্ট, আর আমি খুব খুশি যে আমার মানে শুরুয়াতটাই হচ্ছে মানে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক দিয়ে। এটা ফিল্ম মিউজিক হলে হয়তো আমাকে ইন্ডিপেন্ডেন্টে আলাদা করে স্ট্রাগল করতে হতো, কিন্তু হ্যাঁ ভবিষ্যতে আমি হয়তো ফিল্ম মিউজিকের দিকে আসবো, বা যদি ভগবান চায় বা যদি সুযোগ পাই তো নিশ্চয়ই আসবো। কিন্তু তাছাড়া মানে আমার একটা জোন হয়ে আছে যেটাতে আমি আমার মানে যতক্ষণ না আমি বন্ধ করছি, সেটা আমাকে বন্ধ করার মতো কেউ নেই। ঠিক। আর এই যে রিয়েলিটি শো থেকে উইন হওয়া, তারপরে কি জীবনটা বদলে গেছে, না যেরকম আগে রাহুল ছিল সেরকম? না, আমি আমার এই ভার্সনটাকে আমি রাহুল দত্ত 2.0 বলি, কেননা আমার একটা ভার্সন ছিল যে ভার্সনটা টোটালি ডিফারেন্ট আমার থেকে, মানে এই এখনের ভার্সন থেকে। ছোটবেলার আমিটা, ইয়েস ছোটবেলার আমিটা কিছু বুঝতো না, জানতো না, শর্ট করে একটা রিয়েল শোর একটা ফেম পেয়েছে, লোকে যখন হাত মেলাতে চাইছে, অটোগ্রাফ নিতে চাইছে, ওইটা দেখে একটা মনে হয়েছে যে ভাই আমি শাহরুখ খান, ভাই এবার তো কেউ নেই, ঠিক আছে তো মানে একটা ছেলে 9 বছর বয়সী, সে লিটল চ্যাম্পসের চ্যাম্পিয়ন, তারপরে ওই সেম চ্যানেলে ডুয়েট চ্যাম্পস বলে একটা শো আছে, সেটা তো চ্যাম্পিয়ন, জি টিভিতে তার ডিরেক্ট এন্ট্রি হয়, যেটা কোনো বাচ্চার আজ অব্দি হয়নি। তো সেখান এইগুলো পেয়ে 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 প্লাস মানে ধরো ট্রেনে যাচ্ছি, সবাই কথা বলছে, আর লোকাল ট্রান্সপোর্ট ইউজ করতাম, একটু ভিড় হয়ে যেত, এবার ওইগুলো না খুব মজা লাগতো, ওইগুলো মনে হতো যে না এইটা তো আজ অব্দি কেউ অ্যাচিভ করেনি বাচ্চাদের মধ্যে, আমি যখন বড় হবে আরো মানে বিষয়টা আরো বাড়বে, মানে সেটা বাচ্চারা বলে বুঝতে পারছে যে এই বয়সে কেউ সেটা অ্যাচিভ করতে পারেনি। মা বাবার তরফ থেকে ওটা ছিল না, মা বাবা সবসময় আমাকে গ্রাউন্ডে রাখার চেষ্টা করতো, কিন্তু আমি মনে মনে এটা ভাবতাম যে এটা তো সেট আমার, এবার তো আমাকে ওই ফেম নিয়ে ভাবতে হবে না, আমাকে মানুষকে চেনানো নিয়ে ভাবতে, মানুষ তো আমাকে চেনে এবার। কিন্তু আমাদের ওই সময় আমি সব থেকে বেশি প্রবলেম যেটা ফেস করেছিলাম যে রিয়েলিটি শো ওভার, তারপরে কি করবো আমি বলো, অ্যালবাম কেউ রিলিজ করবে না একটা পয়সা করি ছাড়া, তখন অ্যালবাম রিলিজ করা খুব এক্সপেন্সিভ ব্যাপার ছিল। আমরা যখন এখন অনেক বাজেটের কাজ হয়, তখন কিন্তু একটা ফিক্সড রেটে কাজ হয়, এবং ফিক্সড অডিও লেভেল ছাড়া কেউ আমাদের মানে সেই অডিও লেভেলের কাছে গানগুলো আসতো, তারা সিলেক্ট করতো কি করতো না, অনেক 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 ব্যাপার আছে। তো সেই জিনিসগুলো না আমাদের মাথায় ঢুকতো না যে কীভাবে তারপরে কানেক্টেড থাকবো। এখনকার আমি বারবার বলছি, এখনকার বাচ্চাদের কাছে বা এখনকার যারা রিয়েলিটি শোতে গেছে তাদের কাছে স্কোপই আছে, খালি প্রচুর স্কোপ আছে। যেমন আমি 2018-তে একটা প্রপার ইউটিলাইজ করতে পেরেছি, যে আমি জানতাম আমি কেন এই শো থেকে বেরিয়ে যাচ্ছি, মানে এই শো থেকে বেরিয়ে আমি কী করবো, সব কিছু আমার কাছে ক্লিয়ার ছিল। যে আমি যখন ঢুকছিলাম, মানে 2018-তে সারেগামাপায় ঢুকছিলাম, তখন আমি শিওর ছিলাম আমি একটা এপিসোড করে বেরোলেও আমি এটাকে নিয়ে তো করবো, আমার যাতে করে এই অডিয়েন্সটা যেন আমার শিফট হয় ইউটিউবে, এটা আমার মাথায় ছিল প্ল্যান বরাবরই। এবং যারা এটা করতে পেরেছে তারাই কিন্তু দেখো আশেপাশে ওরকমভাবে টিকে আছে, নাহলে কিন্তু রিয়েলিটি শো বা যে কোনো টিভি মিডিয়ার না একটা সময় আছে, তোমাকে সারা জীবন ধরে দেখাবে না, ওটা একটা সময়ের পরে ওরা বন্ধ করে দেবে তোমাকে দেখানো, তারপরে তুমি কী করবে। 2009 সালে ওটা আমার কাছে অপশানই ছিল না লাইভ শো ছাড়া, শুধুমাত্র লাইভ শো করতে হবে, অ্যালবাম যদি লোকে তোমাকে দয়া করে দিল দুটো গান গাইবে, সিনেমা তো ছেড়েই দাও। আমি এখনো অবধি ছোটোবেলায় 8খানা সিনেমায় গান গেয়েছি, সে এখনও বেরোয়নি সিনেমাগুলো, আর বেরোবেও না কোনোদিন আশা করছি। তো ওরকম জোনে আমি ছিলাম। তারপরে যখন সব কিছু চলে গেল, ভয়েস চেঞ্জ হলো, লোকে ভুলে গেল আমাকে, ওই জিনিসটা খুব কষ্ট হয়েছে আমার। মানে আমি খুব আর্লি এই জিনিসগুলো দেখতে পেয়েছি, এখন ভালো লাগে এই বিষয়গুলো, কিন্তু আমার প্রায় 3 বছর গান গাওয়া বন্ধ হয়ে গেছিলো। মানে আমার যখন 14 বছর বয়স ছিল, তখন 13-14 সময় ভয়েস চেঞ্জ হলো, 17 অবধি আমার মনে আছে আমি কিচ্ছু করিনি। কেন চেঞ্জ হলো? কেন ভয়েস চেঞ্জ তো খুব নর্মাল ছেলেদের, মানে একটা বাচ্চার ভোকালস থেকে মানে বাচ্চার ভয়েস থেকে একটা ম্যাচিওর ভয়েস হবে, ওই ট্রানজিশন পিরিয়ডে না গলায় কোনো চাপ দেওয়া যায় না, মানে অনেক অনেক ব্যাপার আছে। তো আমি সারা জীবন বলবো যে আমার গুরুজি না থাকলে, শুভদীপ মুখার্জি, উনি না থাকলে আমি হয়তো এই ভোকালটা পেতাম না, এই ভয়েসটা পেতাম না, কারণ আমি একদম ডিফারেন্ট জোনের গান গাইতাম। আমি সুফি, ক্লাসিক্যাল আমি এখনও গাইতে পারবো হয়তো, কিন্তু ছোটোবেলা ওটা আমার মেন জনার ছিল। এখন আমি টোটালি ডিফারেন্ট,
এখন আমাকে যাই জনাতে আমি গেয়ে দিতে পারবো। আমার স্পেশালি আমার ভালো লাগে পপ সংস, হ্যাঁ, তো রোম্যান্টিক সংস, এরকম এই জনগুলো ভালো লাগে। তখন ভালোই লাগতো না এবং গলায়ও স্যুট করতো না খুব একটা। এবার এখন স্যুট করে এবং তার জন্য কিছু রেয়াজ করেছি, তার জন্য গুরুজি যা যা বলেছে আমি সবকটাই শোনার চেষ্টা করেছি। এবার তাই জন্য আমি এই রাহুলটাকে 2.0 বলি, যে এই রাহুলটা আর ফেম নিয়ে ভাবে না, আর কি হবে যদি আমার আজকে কিছুই না থাকে, কি হবে, লড়ে নিয়েছি, আমার কিছু যায় আসে না এখন। যদি আমাকে হঠাৎ করে কেউ বলে ইউটিউব চ্যানেল কেড়ে নিচ্ছি, তোমার পাসওয়ার্ড চেঞ্জ করে নিচ্ছি, আমি আবার বানিয়ে নেবো, আবার ওর থেকে বেটার বানাবো। কেন এই জেদটা কি মনে হয় যে এই স্ক্র্যাচগুলো থাকলেই তৈরি হতে পারে, নাকি এই জেদটা এমনি এমনি আসে যারা এটা মাইন্ডসেট। আমার মনে হয় যে আমি যেটা দেখে ফেলেছি তারপরে আমার এটা এসছে, হয়তো যদি আমার মাইন্ডসেট ওরকম হয়ে তৈরি হয়ে যেত তাহলে হয়তো মানে ওটা সেম কথাটাই বলতাম এখন। কিন্তু আমি অলরেডি দেখে পেয়েছি সাকসেস, ফেম, মানে আমি একটা মানুষ কত ফেম পেতে পারে, কত কত টাকা পেতে পারে একটা শোতে, বা মানে সবকটাই দেখে ফেলেছি। সেই সময় অনুযায়ী আমি অনেক কিছুই দেখিয়েছে ভগবান আমাকে, আবার সেই সময় অনুযায়ী আমাকে অনেক কিছুই দেখিয়েছে যেগুলো ধরো সেই মানুষগুলো যারা তোমাকে নিয়ে খুব লাফালাফি করতো, সেই মানুষগুলো পাত্তাই দেয় না তোমাকে। এই ফেসটাও দেখে ফেলেছি খুব ছোট বয়সে। এবং এইগুলো মানুষের একটা সময়ের বাদে হয়, মানে এখন আমার এজের লোক বা আমার থেকে বড় যারা, তারা হয়তো অনেকে এই জিনিসগুলো ফেস করছে। অনেকে রিয়েলিটি শো থেকে বেরিয়ে এসে ওই ফেসের মধ্যে যায় যে আমি ম্যাই ভগবান হু, তারপরে কি সব শেষ হয়ে যায়। ওই ফেসটা আমার আর আসবে না আশা করছি, কারণ আমি মেন্টালি খুব বুঝে গেছি যে এটা কি হতে চলেছে, বা এটা নিয়ে লাফালাফি করার মতো কিছু নেই, এটা নিয়ে খুব পিঠ চাপড়ানোর কিছু নেই। মাঝে মধ্যে যখন তুমি নেগেটিভ হয়ে যাও তখন পিঠ চাপড়াও, ঠিক আছে, তো এটাই সব কিছু। একটা গান চলে গেছে বলে আমি সব কিছু, এটা ভাবা বন্ধ হয়ে গেছে। আমি শুধু গান বানানোর প্রসেসটা ভালোবাসি, গাইতে ভালোবাসি, ব্যাস এটার মধ্যে থাকতে ভালো লাগছে এখন অবধি, এটাই। আর এই যে সারেগামাপার পুরো রিয়েলিটি শো এবং পুরো জার্নিতে একসঙ্গে থাকা, আমরা এখন শুনতে পাই যে রিয়েলিটি শোতে প্রচণ্ড রকমের একটা লবি হয়, প্রচণ্ড পলিটিক্স হয়। 2018 বা 19-এ কি সেই পলিটিক্স বা সেই লবিগুলো হতো? 2018 সারেগামাপাতে না আমাদের মধ্যে লবি তো হয়নি। আমি ছোটোবেলায় একটু ফেস করেছিলাম। ছোটোবেলায় জি টিভিতে আমি যখন ছিলাম তখন আমি বুঝতেই পারিনি যে কি হচ্ছে কি না হচ্ছে। লবি বলবো না, ওখানে হয় না, মানে আমি অলরেডি একটা সেট ফ্যামিলির মধ্যে ঢুকে গেছি, মানে আমাকে ডিরেক্ট এন্ট্রি দিয়েছে, তো ওখানে না সবার সাথে অলরেডি সবার একটা বন্ডিং হয়ে গেছে। মানে হঠাৎ করে মনে হচ্ছে সারেগামাপা চ্যাম্পিয়ন চলে এসেছে, ভাই কেন আবার ঢুকছে আমাদের সাথে, আমার একটা ফিল হয়েছে আমার, যে এটা পার্টিসিপেন্টের মধ্যেও বা গ্রুমার্সদের মধ্যেও ছিল কিছু তো একটা ছিল। আমি নিতে পারি, আমি ওদের সাথে খুব একটা এই বন্ডিংটা হয়নি। ওটা বন্ধু বান্ধব আমার তখনকার মানে সেই মানে অনেকের সাথে বন্ধু বান্ধব আজও আছে, তো সেই বন্ধুত্ব থাকবেও। এবং এই বন্ধুত্ব বলতে আমার 2018-19 সব থেকে বেস্ট লেগেছে, কেননা আমরা এখনও সারেগামাপার যে কাউকে তুমি জিজ্ঞেস করবে, বা এখনও আমরা যখন যাই ওদের সেটে, প্রত্যেকে মানে দেখে চোখ মুখ দেখে তো বোঝা যায় মানুষের, প্রত্যেকে এখনও আমাদের খুব ভালোবাসে, খুব মানে খুব বলে যে তোদের সিজনটা একটা মানে খুব মজা পেয়েছি আমরা করে, আর আমরাও খুব মজা পেয়েছি। মানে এত ভালো গ্রুমার্স, এত ভালো টিম। আর আমাদের মানে আমি কেন বলছি পলিটিক্স, আমাদের ওইটা বুঝতেই পারিনি যে কী হয়, বা এই একে অপরের সাথে হিংসাহিংসি, এটা আমিও এক্সপেক্ট করে গেছিলাম যে সবাই বড়, সবাই আমার থেকে বড়, কি হবে ভাই, কিছু মিশিয়ে খাই দেবে, এসব হয় না, মা বাবাদের একটা কনসার্ন হয় যে কি হবে ভাই, কেউ কিছু দিলে খাবি না, এরকম এরকম হয় তো একটা। তো আমি ওটা ওরকম মেন্টালিটি নিয়ে গেছিলাম যে কি হবে, সবাই আমার থেকে বড়, সবাই অনেক বুদ্ধি রাখে। কিন্তু আফটার গ্রুমিং, আফটার ওই একটা স্কেডিউলের পর এত ভালো বন্ডিং হয়ে গেল সবার, রীতিমতো কেউ ডেঞ্জার জোনে গেলে তাকে আমরা গালি দিতাম, ভাই তুই এটা কেন এরকম গাইলি, ভাই তুই এটা গা। ডেঞ্জার জোনে গেলে গান সিলেক্ট করে দিচ্ছি আমরা দুজনকেই, এমন নয় যে কেউ একজন ভালো গাক, কেউ একজন খারাপ গাক। এবং যেই এলিমেন্ট হচ্ছে আমরা ফাটিয়ে কাঁদছি। কয়েকজন বাদ ছিল ওই গ্রুপ থেকে, হয় না যেমন 10 জন এক হলে 3 জন এক হবে না ভাই, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু ওই কয়েকজনের মধ্যে, বেশিরভাগ লোকের মধ্যে এত ভালো বন্ডিং ছিল যে কেউ একটা কিছু বললো, আমরা সবাই সেম জিনিসটাই করতাম। ইউনিটিটা মারাত্মক ছিল।
আমরা যদি কেউ বলে দিই যে এইটা ঠিক হচ্ছে না, এটা আমরা করব না, তো কেউই করবে না। তোমাদের আগের ব্যাচের তো এখন আমরা অনেক রকমের ধাঁচ পাচ্ছি। অদিতি মুন্সি তোমাদের আগের ব্যাচের ছিল সিনিয়র, এখন অনেক রকমের কনস্পিরেসি চলছে যে স্ক্রিপ্ট রাইটারের সঙ্গে তার প্রেম ছিল, অমুক ঘটনা ছিল, এবং অনেক রকম পলিটিক্স ছিল তখনকার সেই গ্রুপের মধ্যে। সেই সমস্ত ধাঁচ কি কিছু নেক্সট ব্যাচের মধ্যে এসেছিল, নাকি গ্রুমাররা বা পুরো টিমটা একেবারে নতুন ভাবে ছিল? আমি আমার সিজনে বলতে গেলে আমাদের সিজনে সেরকম কিছু আমি ফিল করিনি। এবং আর তার চেয়ে বড় কথা কি বলতো, দেখো সব কিছু একটা, আমি যদি বিজনেস হিসেবে দেখি, তোমার এই চ্যানেলটাও যদি একটা বিজনেস হিসেবে দেখি, তুমি সেই জিনিসটাই চাইবে যেটা লোকে ভালোবাসছে, তাই না? তো কোনো পার্টিসিপেন্টের ক্ষেত্রে যদি এরকম হয় যে তার গানটা কিছু একদিন হয়তো এদিক ওদিক হলো, বাট স্টিল তাকে একটু নজরআন্দাজ করা হয় কিছু ক্ষেত্রে, কেননা তাকে মানুষ ভালোবাসে এবং তার প্রিভিয়াস হিস্ট্রি ভালো। এবার তুমি ব্যাক টু ব্যাক খারাপ, যেটা হয় অনেক ক্ষেত্রে, আমার ক্ষেত্রে হয়েছে অনেক, ব্যাক টু ব্যাক এপিসোডে খুব ধরিয়েছি, কোনো একটা এপিসোডে খুব ভালো গেছি কিন্তু জাজেসদের ওটা মানে চোখেই লাগেনি, এরকম হতে পারে। কিন্তু কমপ্লিটলি এরকম না যে তুমি খুব খারাপ গাইছো কিন্তু স্টিল তুমি চ্যাম্পিয়ন হয়ে গেলে, এটা সম্ভব নয়। এবং আমি আমার তুমি এই কথাটা বললে আমার একটা জিনিস খুব মাথায় ট্রিগার করলো। আমি অনেকজন, আমি কারোর নাম বলবো না, কিন্তু আমি অনেক পার্টিসিপেন্টসের দেখি, অনেক বলবো না, কিছু কিছুই দেখি হাতে গোনা, যাদের শুরুয়াত হয়েছে এই জি বাংলা সারেগামাপার জন্য, যাদেরকে মানুষ পাত্তাও দিত না। আর আজকে আমরা বলি না আমার মধ্যে খুব একটা কোয়ালিটি ছিল, তাই জন্যই আমাকে সারেগামাপা লেগেছে। কিচ্ছু কোয়ালিটি ছিল না বস তোমার মধ্যে, ছিল হয়তো, কিন্তু তোমাকে প্রমোট করার জন্য কে ছিল? তোমার বাবা মা করতে পারেনি তোমাকে প্রমোট করেনি তো? তুমি তোমার পয়সা দিয়ে কিছু ইউটিউবে করতে পারতে, হয়েছে কিছু? তোমার হয়নি। সুতরাং তোমাকে কে প্রমোট করেছে? জি বাংলা সারেগামাপা, রাইট? তারপরে তুমি একটা জিনিস অ্যাচিভ করার পরে ধরো তুমি চ্যাম্পিয়ন হয়ে গেলে, তুমি জি বাংলা সারেগামাপা চ্যাম্পিয়ন হলে তুমি খেটেছো, আমি বলছি না তুমি খারাপ গাও, তুমি দারুণ গাও, দুর্দান্ত গাও, তাই জন্যই তুমি অ্যাচিভ করেছো। তারপরে তাদের স্টেপটা এমন হয়ে যাবে যে সারেগামাপাকে তুমি পুষি, ওরা তো আমার টিআরপি, মানে আমার একটা পাবলিক একটা ফেম আছে, সেটাই ওরা ইউজ করতে চায়। আমার এই জিনিসগুলো শুনে খুব খারাপ লাগে ওদের থেকে, যে ভাই তোদেরকে চিনতও না, ভাই তোদেরকে সেই জোনটা দিয়েছে, তোদেরকে ভরসা করে আরো হাজারটা লোক তোমার মতো গায় ভালো। অনেকেও বলে যে জাজেসের প্রচন্ড কাছের, তাই জন্যই ওকে বারবার করে একটা ভালো স্কোর দেওয়া হয়, ওকে একটা পজিশন দেওয়া হয়। এটা কি হয় আদৌ রিয়েলিটি শোতে? মানে অত মানুষ দেখছে, মাস অডিয়েন্সের কাছে এই শোটা রোজ 8টা 9টা বা যার যখন টাইম। এবার আমি একটা কথা বলি, সারেগামাপার অডিশন 2018 ফার্স্ট আমাকে কি চিনতে পারে, এটা কিন্তু স্ক্রিপ্টেড বা কিছু কানে শেখানো নয়, ফার্স্ট আমাকে চিনতে পারে শান্তনু মৈত্র, কেননা 2009 সালে উনিও যাচ্ছিলেন, ঠিক আছে? আমাদের সময় যাচ্ছিলেন মোনারিদি, শান্তনু মৈত্র, শান্তনু স্যার আর হচ্ছে শ্রীকান্ত আচার্য, এনারা 3জন ছিলেন। তো প্রথমে যখন আমি ঢুকলাম তখন শান্তনু স্যার ভাবে এটিকে রাহুল, এরকম একটা ব্যাপার। তারপরে মোনালিদিও টুকটাক চিনতেন, তো ওদের মধ্যে কিছু কথা হয়, ওরা চিনতে পারে আমাকে ছোটোবেলায়, মানে ছোটোবেলায় একটা আমি চ্যাম্পিয়ন হই তখন শান্তনু মৈত্র যাচ্ছিলেন। ফার্স্ট এপিসোড, মানে আমি অডিশন রাউন্ড, প্রথম গানটা গাইছি, সিলেক্ট করেনি কিন্তু, আরেকটা গান শুনলো আমার থেকে, তুমি একটা গান গাও, আমি তোমাকে আরেকটু শুনতে চাই। ওরা একটা গান গাইলাম, সেখানে 3জন ওই টিক দিল। তো প্রেফারেন্স যদি ম্যাটার করতো তাহলে ওরা আমাকে অনেক আগে থেকে চেনে। বোঝাতে পারলাম বিষয়টা? তোমার আগেও বা তোমার পরেও যারা সিলেক্ট হয়েছে বা যারা সিলেক্ট হয়নি, তাদের এরকম অনেক রকমের মতামত রয়েছে যে জাজেস প্রেফারেন্স সবাই না, আমি এই বিষয়ে ঢুকতেই চাই না, কেননা প্রচুর ফ্রাস্ট্রেশন আশেপাশে, প্রচুর ফ্রাস্ট্রেশন, মানুষ পজিটিভ জিনিস নিয়ে কেউ কথাই বলতে চায় না, সবাই নেগেটিভ। মানে আমি এরকমও দেখেছি, কেন আমাকে স্পেশাল এপিসোড দেওয়া হবে? আমি তো টপ 11-এ আউট হয়ে গেছি। আমি যখন সারেগামাপাতে কোনো গেস্ট হিসেবে কোনো এপিসোডে গেলাম, বা আমি কোনো দিদি নম্বর 1-এর এপিসোড করলাম, তখন অনেকের বক্তব্য, এগুলো আমার কানে আসে, আমার খুব খারাপ লাগে। আমি অনেকে পার্সোনালি চিনি, যারা হয়তো তোমার সাথে এরকমভাবেই বসে বসে আমরা আড্ডা মারি, তারাই গিয়ে ফেসবুকে লিখছে যে এটা কাদের সব ডাকছে, আমরা তো ফাইনাল করেছি, ও তো সেটাও করেনি, ইনডিরেক্টলি আমাকেই ঠুকছে, আমি বুঝতে পারছি। তাতে করে কি সত্যি কিছু এসে গেল আমার? কেননা আমি জানি আমি 11-এ হয়তো আউট হয়েছি, কিন্তু তারপরে এফোর্টটা আমি কী দিয়েছি সেটা আমিই জানি। আমাকে এমন দিন দেখতে হচ্ছে যেখানে আমি কোনো সারেগামাপা, কোনো দাদাগিরি, কোনো দিন নম্বর কোথা থেকেও ডাকা হয়নি,
এরকম হয়েছে। আমি কি লিখেছি কিছু? আমি লিখিনি। আমি আমার কাজের প্রতি খুব ভরসা রাখি। লোকে কাজটা কম করে, কথা বেশি বলে, জানো তো। আমার বিশ্বাস এখনো অনেক মানুষ খুব ট্যালেন্টেড, কিন্তু এত কথার মধ্যে জড়িয়ে যায় যে তুমি যাদের নাম বললে, মানে আমার অনেকের সাথে অনেক বিষয় খারাপ লাগা আছে, কিন্তু আমি সেগুলো নিয়ে ক্যামেরার সামনে বলবো না, বা সেগুলো নিয়ে আমি ফেসবুকে লিখবো না। কারণ আমার মাইন্ডসেটটা নষ্ট হয়ে গেলে আমি তো গান ক্রিয়েট করতে এসেছি। আমি তো কে ভালো কে খারাপ, তুমি কমপ্লিটলি ভালো না আমি কমপ্লিটলি ভালো, এটা তো হতে পারে না। কিন্তু এটা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াটা একটা জাজমেন্টাল জোন হয়ে গেছে, সব কেউ জাজেস বসে আছে ওখানে, শান্তনু স্যার বসে আছে সব, এমন তো হতে পারে না। এটা কি ওই শান্তানু স্যার, না বলছি, মানে সবাই ফেসবুকে এমন ভাবে লেখে, আর আমার হাস্যকরও লাগে যে মানুষ ভুলেও যায় 6 মাস বাদে, দুদিন বাদেই ভুলে যায়, দুদিন বাদেই ভুলে যায়। হ্যাঁ। এবার মানুষ এটা বোঝে না যে যেই কথাটা বলছে, নেগেটিভ পজিটিভ যেই হোক না কেন, যে ভিলেন হচ্ছে তারও একটা টিআরপি হচ্ছে, তারও একটা ফলোয়ার্স হচ্ছে, এবং যে ক্লেম করছে তারও একটা ফলোয়ার্স হচ্ছে। সুতরাং দুজনকে দুজনের মতো থাকতে দাও না ভাই, তুমি এত জড়াচ্ছ কেন? তোমার আমার তো কমেন্টে কিছু যায় আসে না। ঠিক, মানে আমার তোমার মধ্যে যদি ফেসবুকে বাওয়াল হয়, তুমি দেখবে তোমার ফলোয়ার্স বাড়বে, আমার ফলোয়ার্স বাড়বে, ও যদি কিছু লেখে ওর ফলোয়ার্স বাড়বে না। এটা হচ্ছে ব্যাপার। তো ফেসবুকটা একটা রঙ্গমঞ্চ, সবকিছু সিরিয়াসলি দেখো না। এই যে সবকিছু ঘেটে গেছে এখন, হ্যাঁ সবাই ফ্রাস্ট্রেটেড, সবাই এত কিছু লেখে, কেউ আমি কাজ একদম নিয়ে frustrated নই। ফ্রাস্ট্রেটেড, কেউ কাজ পায় না, কেউ গান ভালো লিখতে পারে না, কম্পোজ করতে পারে না, কারোর গলা সুর চলে গেছে, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন মতামত। রাহুল, আমি একটা জিনিস সবসময় মানি, বা আমরা দেখেছি বড় বড় ইন্ডাস্ট্রি থেকে, যে তোমার মধ্যে যদি সেই গুণ থাকে বা জ্ঞান থাকে, তোমাকে কারোর কাছে গিয়ে হাত পাততে হয় হবে না। না। তো এটা তুমি মানো না? এটা তোমাকে ওই বিষয়গুলো সবসময় হান্ট করে যে না আমারও কিছু হচ্ছে না, একটা ভালো মুভিতে গান হলো না, বা একটা অ্যালবাম বেরোলো না, বা একটা পোস্টার আমার বাইরে বেরোলো না? আমার সবসময় মনে, আমি যতদিন, হতো। হ্যাঁ, আমার 2018 আমি পাগল ছিলাম, মুভি না পেলে আমার সিঙ্গার সত্তার কোনো দামই নেই। আমি মনে করতাম যারা প্লেব্যাক করে তারাই ভালো আর্টিস্ট, বাদ বাকি একটু আর্টিস্টই নয়। ও, এটা আমার মেন্টালিটি ছিল। এটা মনে হয় অনেকেরই ভাবনাই হ্যাঁ, আছে। যারা প্লেব্যাক করে, তো মানে হয় না অনেকে যে তুমি কটা প্লেব্যাক করেছো, তখন কি বলবো, তখন মনে হয় যে এটা কেমন পাত্র পাত্রী দেখার মতো একটা তুমি ফর্মুলা সরকারি হয়ে যায়। চাকরি করো, ও তুমি প্রাইভেট, তোমার আচ্ছা, তোমার নামে লেন্স কাট না, তোমার ও চাকরি করো না কোনো, মানে তুমি লেন্স কাটের ওনার ভাই ধরো তুমি, তাও তোমাকে শুনতে হবে এটা যে তুমি চাকরি করো না। ঠিক আছে, তো মানুষ এখন কতজনকে বোঝাবো আমি, বাট ওই থাপ্পড়গুলো কে দেয় জানো? এই মানুষগুলোকে, আমার অডিয়েন্স। ঠিক, আমি থাপ্পড়ই বলবো। যতবার আমি নিজেকে এগুলো প্রশ্ন করি, নিজেকে আমি প্রশ্ন করি যে অনেকে তো এটা বলে যে কি প্লেব্যাক করতে পারলাম না, এত বছর গান গেয়ে একটা ফিল্মে প্লেব্যাক করতে পারলাম না সেরকমভাবে, বড় সিনেমাতে বড়োভাবে। তারপরে যখন দেখি না ভোর 5টা অবধি, এরকম রিসেন্ট একটা শোতে অনেক ভালো ভালো আর্টিস্ট ছিলেন ওই শোটাতে, সবাই গেয়েছেন। আমি ভেবেছিলাম মাঠে কেউ থাকবে না, ধুম ধারাক্কা গান গাইবো, শেষ। 3:30টার সময় আমার ব্যান্ড উঠেছে, 4টের সময় আমরা শো করতে উঠেছি, আমরা প্রায় 5:30টা অবধি শো করেছি ভোর। অডিয়েন্স আছে এবং বেশিরভাগ মহিলা মহল, ভর্তি। তাদের সেফটির কথা তারা চিন্তা করলো না যে 5টা অবধি এখানে যদি থাকি কী হবে, কীভাবে বাড়ি যাব, বা কটায় শো শেষ হবে। এইগুলো ইমোশনাল হয়ে যায়। মানে আমি এই শোগুলোর পরে না আমি গাড়িতে চোখ দিয়ে জল বেরিয়ে যায়, আর এছাড়া আমার কোনো উত্তর থাকে না আমার কাছে। লাস্টে যখন আমরা প্ল্যান করছি যে ভাই কোনো স্লো সং গাইবো না, ব্যাক টু ব্যাক সব ডান্স নাম্বার গাইবো, শেষ। কারণ মানুষ অনেক বড় হয়েছে, আগে অনেক গান গেয়েছে, তুমি বিশ্বাস করবে না 2 নম্বর গান গাওয়ার পর থেকে চিল্লাচ্ছে মীরা গাও, ঠিক আছে? লাস্ট অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর বলছে রাধা গাও, রাধার পরে একটা সিঙ্গেল, দাদা আরেকটা গান হবে, দাদা আরেকটা গান হবে। এই যে ফেসটা কাটিয়ে এসেছি আমি ছোটোবেলা থেকে শো করে করে, এটা হয় না একটা কমিউনিটি তোমাকে শেষ থেকে নামতে দেবে না। রাধা গাওয়ার পরে, আমি এত বছর ধরে রাধা গাইছি, লাস্ট একটা টু শব্দ নেই কারোর যে তারপরে 1 ঘন্টা গাও, তারপরে এই একটা অমুক নাচের গান গাও, একটা রিকোয়েস্ট নেই। এটা আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে আমি এই জোনটা করে দিয়েছি। আমি ওই জোনটাও দেখেছি, আবার এই জোনটাও দেখছি এখন। তো এগুলো একটা থাপ্পড়। এটা সিনেমার গান নয়, এখানে কোনো বড় হিরো নেই। একটা 30,000 টাকার বাজেটের ভিডিও, 30,000 টোটাল অ্যামাউন্ট, সেই বাজেটের একটা ভিডিও, এমন কিচ্ছু নেই হাতি ঘোড়া।
আমরা চেষ্টা করেছি কাজটা, কিন্তু সেই গানটাকে এত বড় বানিয়ে দিয়েছে মানুষ যে 5টা 5:30 অবধি মানুষ ওয়েট করে জাস্ট ওই গানটা শুনবে বলে, জাস্ট ওই গানটা আমার সাথে গাইবে বলে, ফিল করবে বলে তার থেকে গেল। এটা কোনো অ্যাওয়ার্ড আমাকে, মানে এটা কোনো অ্যাওয়ার্ডের থেকে কম নয় আমার কাছে। ওই শোটা হওয়ার পরে মানে আমি অনেক কিছু রিয়েলাইজ করলাম, গাড়িতে বসে না আমি কথাই বলতে পারছি না, এত ইমোশনাল লেগেছিলাম যে এই জিনিসটা অ্যাচিভ করার যোগ্যতা আমি রাখি কিনা জানি না, কিন্তু এটা অনেকের মুখে একটা কষিয়ে থাপ্পড় তো ছিল ফর শিওর। আর এই যে যারা এখন ধরো প্লেব্যাক করছে, তোমাদের সঙ্গে একসঙ্গে উঠেছে বা ধরো সেই রিয়েলিটি শো থেকে তারা গান গেয়ে উঠেছে, তাদেরও তো কিছুটা মানে তাদেরও এরকম একটা মনে হয় যে আমার প্লেব্যাক হলো না, আমি একটা সিনেমায় গান গাইলাম না, বা আমার একটা বড় কিছু হলো না। রাহুল, কতজন আর্টিস্ট এভাবে ভাবে যে ওই যে রিয়েলিটি শো থেকে বেরিয়ে আমি এতগুলো শো করছি যেখানে লাইভ অডিয়েন্স আমাকে ছুঁতে পারছে, দেখতে পাচ্ছে এবং কাঁদতে পারছে, এই যে অনুভূতি, এটা কতজন আর্টিস্টের মধ্যে এখন তুমি ফিল করতে পারো? কারণ এখন সবাই প্লেব্যাকের জন্য দৌড়াচ্ছে। ওটাই তো ভুল করছে, ওই জন্য তো হারিয়ে যায়। আমার বক্তব্য হচ্ছে ভাই, যেটা তোমার হাতে আছে তুমি সেটা নিয়ে কাজ করো। নাহলে আমরা দেখি যে কনস্ট্যান্ট রিলের ওপর রিল তার ইনস্টাগ্রামে পোস্ট হচ্ছে, ফেসবুকে আপলোড হচ্ছে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে যাচ্ছে, কিন্তু গানের কোনো অনুভূতিই নেই। গান শুনে আমি কানে হেডফোন দিয়ে যদি শুনি 3 মিনিট বা 2 মিনিট, আমার কোনো ফিলই আসবে না। দুটো জিনিস, মানে যদি আমার ইন্টারভিউটা কেউ এত দূর শুনে থাকো, স্পেশালি যদি তুমি সিঙ্গার হয়ে থাকো, আর স্পেশালি যদি কোনো রিয়েলিটি শো থেকে মানে শুনবে না বলছো? জানি না, অনেকে নাও শুনতে পারে, কেন গান শুনবো এত, হতেই পারে। এখন সবাই কথা বলছে না, এত শোনার লোক কেউ নেই না, এখন সবাই স্কিপ করছে তাড়াতাড়ি। রিলস, সবাই রিলস লেগেছে, ভালো, ঠিক আছে, খারাপ না। কিন্তু আমি যেটা লাইফে অ্যাপ্লাই করেছি সারেগামা পাওয়ার পর বা রিয়েলিটি শোর পরে, আমার মনে হয় সবার এটা করা উচিত। কেননা ক্লিক করে গেছে আমার, তাই জন্য বলছি না, কিন্তু এটা ফর্মুলা, এটা দেখে এসেছি। এক তো হয় তুমি ভালো সিঙ্গার, আরেক তো হয় তোমার নিজের গান আছে। এই দুটো জিনিস খুব মানে লাগবেই তোমার, টিকে থাকতে হলে। আমি খুব ফিল করি, মানে এখন খুব ফিল করি যে অরিজিনাল গান না থাকলে আমি এতগুলো কথা, এত বড় বড় কথা বলতে পারতাম না আমি। সত্যি কথা এটা। যদি শুধু কাভার্স হিট হতো, যদি কোনো একটা ফোক সং গিয়ে দিলাম, কোনো একটা রবীন্দ্রসঙ্গীত গিয়ে দিলাম, সেটা হিট হওয়া আলাদা ব্যাপার। তুমি ভালো সিঙ্গার, এটা মানে হচ্ছে তুমি একটা ভালো সিঙ্গার, তুমি খুব ভালো গেয়েছো এই গানটা, কিন্তু এটা কারোর তো গান, বুঝতে পারছো? আমি একটা অরিজিৎ সিং এর গান খুব সুন্দর করে গাইলাম, মানুষের খুব পছন্দ হলো। আর একটা মান্না দিজির গান খুব ভালোভাবে গাইলাম, অন্যভাবে অ্যারেঞ্জমেন্ট করে গাইলাম, তার মানে এই নয় যে এটা আমার গান। বুঝতে পারলাম তো? আমার গান আমি একটু খারাপ করে গাইলেও সেটা আমারই গান, অরিজিনাল ভয়েসটা আমারই থাকলো। তো এইটা আমি অনেককে দেখি শুধুমাত্র তারা ওটা অমুকটা ভাইরাল যাবে, অমুকটাতে আমার রিচ পাবো বলে আমি এই গানটা গিয়ে দিলাম, বা প্লেব্যাকের জন্য মারামারি। হ্যাঁ, মানে আমি একটু ভালো করে গাই তাহলে প্লেব্যাক। আমার কথা হচ্ছে প্লেব্যাক নয়, ভালো গান। সেটা প্লেব্যাক হতে পারে, সেটা অরিজিনাল হতে পারে, যা খুশি হতে পারে। প্লেব্যাকও তুমি যদি বড় সিনেমা পেয়ে যাও, অনেক লোকজন আছে যাদের খুব ভালো বড় সিনেমা পেয়েছে, কিন্তু তারা বড় হিরো পেয়েছে, বড় গানও পেয়েছে, কিচ্ছু করতে পারেনি, চেনেও না লোকে। মানে একটা শো আসা তো দূরের কথা, লোকজন চেনেও না। হয়তো শুনছে গানটা, জানে গানটা শুনছে, তারা চেনেই না কে গেয়েছে সিঙ্গার। ওরম গান গিয়ে ভাই লাভ নেই, সত্যি কথা, ওরম গান গিয়ে লাভ নেই। আমি চাই যে যখন আমি গাইবো গানটা, আমার পার্সোনাল প্রোফাইলে রিচটা এতটা হোক যে আমি একটা শেয়ার করবো যে ভাই গানটা আমি গেয়েছি, গিয়ে করে দাও, তা ভাই করবে লোকে। এখন তাহলে সোশ্যাল মিডিয়া অনেকটা হেল্প করছে এই আগুন জ্বালাতে আর্টিস্টদের। আমি যাদেরকে খুব ফলো করি, স্পেশালি দর্শন রাওয়াল, এই রিয়েলিটি শো থেকে বেরিয়ে এত কিছু করেছে। মানে কলকাতায় শো হলে তো মানুষজন মানে পাগলের মতো আমি করতে থাকে। প্রচন্ড ফ্যান, আমি এখন অব্দি কোনোদিনও দেখা হয়নি, জানেও না উনি এত ফ্যান। আরো অনেকের আমি ফ্যান, যাদেরকে মানে একদম ডাই হার্ট ফ্যান, তাদেরকে খুব ফলো করি। যেমন স্টেজ শো আমি নাকাজ আজিজ খুব তাদের, হ্যাঁ এক্স্যাক্টলি, রিয়েল একটা গান শোনার জন্য মানুষ সারাদিন অপেক্ষা করে যেতে পারে। হ্যাঁ, তো মানে এক একজনকে আমি এক এক জোনে ফলো করি। দর্শন রাওয়ালকে আমি স্ট্র্যাটেজি খুব ফলো করি, আমি ওর স্ট্র্যাটেজি সব কারেক্ট। ওর এমন মানে রিচটা এমন, বা ও যেরকমভাবে নিজেকে কীভাবে ভাবিয়েছে জানি না, কিন্তু এরকমও হয়েছে ওর ফিল্মে প্লেব্যাক এসছে, আবার সেম টাইমে ওর অরিজিনাল সংটা এসছে। ও অরিজিনাল সংটাকে বেশি প্রমোট করেছে, ও ফিল্মটাকে করলোই না। একটা বড় ফিল্মে গান গেয়েছিল, আমি দেখে অবাক। এই গাছটা আমার চাই,
আমার যায় আসে না ফিল্মে কি গাইছি না গাইছি, কিন্তু যদি ভালো গান হয় তাহলে অবভিয়াসলি মানুষ শুনবে। এবং যারা এটা মনে করবে যে আচ্ছা রাহুলকে একটা সুযোগ দিই কি হবে, তো এটা ওটা আমি চাই না, আমি দয়ার কাজ চাই না। যদি সত্যি মনে হয় যে আমি এটা যোগ্য, কেননা অনেক স্ক্র্যাচ গিয়েছি, অনেক নিজেকে এক্সপ্লয়েট করেছি, আর ভাল লাগে না এগুলোতে, আর একদম ভালো লাগে না। আমি অনেকের সাথে কাজ করতে পারি। যোগ্যের পরীক্ষায় কারা নির্ণয় করে যে তুমি যোগ্য বা তুমি অযোগ্য? যোগ্য অযোগ্য তো আমি জানি না কিভাবে, এটা আমিও বুঝতে পারি না কিভাবে করে। শিল্পীকে কিভাবে সেটাতে মার্কস দেওয়া হয় সেটা আমি এখনো অবধি বুঝতে পারিনি যে কি এমন হয়েছে যে এই গানটা আমি জানি ওর থেকে বেটার গেয়েছি। হয়েছে এরকম, মুভির কাজই হয়েছে, গিয়েছি, আমাকে বলছে ভাই একটু গিয়ে দিছি। তারপরে গানটা অরিজিনাল অন্য কারোর ভোকালসে গেছে, ওইটুকু মিনিমাম ভদ্রতাটুকু নেই যে ভাই জানাবো এটা রিপ্লেসড হয়েছে। তোমার কাউকে দেখে খুব 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 রাগ হিংসে হয়? মনে হয় যে কখনো এমন একটা দিন আসবে যাতে ঘরে বন্ধ করে দুজনে বসে আর প্রচন্ড ঝগড়া করি? নিজেকে মনে হয়, নিজেকে দেখে রাগ হয়? নিজেকে নিজের ওই ভার্সনটা, আর স্পেশালি নিজের 2.0 পরেও আমি অনেক ভুল করেছি। নিজের 2018 থেকে 2022 অবধি রাহুল দত্তকে আমি চাই মানে ঘর বন্ধ করে গালি দিতে। হ্যাঁ, আমি চাই ওটা। আর বন্ধু বান্ধবের মধ্যে কাউকে দেখে খুব হিংসে বা ইনসিকিউরিটি হয় যে তারা অনেকেই অনেক দূর এগিয়ে গেছে, বা ধরো আমরা সবসময় নিজের জায়গাটা না দেখে না, আমি একটা কথা বলে দিই, আমরা অনেকেই আছি এরকম যে নিজের পজিশনটা না দেখে অমুক কি করছে, ওর পজিশন কত ভালো, ওর কতগুলো গান আছে, ওর বাড়ি কতগুলো রয়েছে, কোন গাড়িতে করে স্টুডিওতে আসছে, সব কিছু ম্যাটার করে, কিন্তু এক্স্যাক্টলি তোমার কাছে কি আছে সেটা ম্যাটার করে না। এরকম পাবলিক বা এরকম মানুষ, এরকম বহু বহু মানুষ আমাদের আশেপাশে রয়েছে, তোমারও রয়েছে, তোমার জীবনে যাদের সঙ্গে জার্নি শুরু তারাও রয়েছে। এরকম কোনো বন্ধু রয়েছে যাকে দেখে খুব ইনসিকিউর? আচ্ছা, আমি তোকে দুটো প্রশ্ন করি তোমাকে, ঠিক আছে? দুটো প্রশ্ন করি। আচ্ছা, আগে জানি রাখি, তুমি যে বাড়িটা বসে আছো মোটামুটি ঠিকঠাক দেখতে তো? এই বাড়িটা হচ্ছে আমার 2023 বা 24-এর বাড়ি। আমি কাজ করি কিন্তু 9 বছর বয়স থেকে। আমি ভাড়া থাকতাম, ঠিক আছে? 14 বছর বয়স অব্দি ভাড়াই থাকতাম, কামাতাম কিন্তু আচ্ছা কাজা, বাড়ি কিনিনি, ঠিক আছে? আমার গাড়িটা দেখেছো, একটা ধ্যার ধরে মারুতি এসপ্রেসো। আমার কিন্তু এক্ষুনি চাইলে আমি এক্ষুনি একটা 7 সিটার বুক করে আসতে পারি, ভগবানের দয়া করতে পারি। তো আমার কাছে ম্যাটার করে না তুমি কি গাড়িতে ঘুরছো। তুমি যদি একটা ফারারি কেনো, আই উইল বি দেয়ার একটা মিষ্টি খাওয়ানোর জন্য। এটা বলছি না, এটা আমার লাইফস্টাইল থেকে তুমি বুঝতে পারবে যে আমার যায় আসে না তুমি কি করছো না করছো। আমার অনেক বন্ধু বান্ধব অনেক বেশি শোজ করে, অনেক বেশি ভালো কাজ করে, অনেক বেশি ট্যালেন্টেড। আমার ঈর্ষাটা হয় ওখানে যে একটু ট্যালেন্টটা যদি আমাকে ধার দিত তাহলে আমি একটু কাজ করে খেতে পারতাম। কিন্তু আমি খুব প্রাউড ফিল করছি, মানে আমি রিসেন্টলি একজনের জন্য আমার খুব ভালো লাগছে বলতে, যে আমাদের ইউটিউব সার্কেলের মধ্যে একজনের গান খুব তাড়াতাড়ি আসবে, রূপক তিওয়ারি। আই এম হ্যাপি, আমি যে এখনো বলছি এটা, আই এম হ্যাপি মন থেকে যে আমাদের সার্কেল থেকে কেউ একটা প্লেব্যাক করতে চলেছে এত বড় সিনেমাতে। আমি জেনুইনলি যাদের জন্য প্রাউড ফিল করি, আমি সামনাসামনি গিয়ে লড়ি, এবং তাদের জন্য আমি যাই ভাবুক লোকে আমার যায় আসে না। বন্ধু থাকে, তুমি এতটা ভাবো এবং এতটা মন থেকে বন্ধুত্ব রাখো, বন্ধু থাকে, সেটা তাদের ব্যাপার। আমি আমার তরফ থেকে বেস্ট উইশেস আমার তাদের তরফ থেকে থাকে, মানে আমার তরফ থেকে থাকে তাদের জন্য। এবার তারা কিভাবে নিচ্ছে তাদের ব্যাপার, কিন্তু আমার কাজ হচ্ছে আমি যেটার প্রতি খুব স্ট্রংলি বিলিভ করি আমি সবাইকে জানিয়ে দিই। এটা আমি প্রেমে পড়লেও খুব স্ট্রংলি জানিয়ে দিই সবাইকে যে ভাই আমি তোকে নিয়েই ভাবছি, আমি তোকে নিয়েই সব কিছু ভাবছি এবং ভাববো যতক্ষণ না তুই আমাকে দিবি, ঠিক আছে? তো এটা আমি বুঝিয়ে দিই। এটা মানে কি? এটা মানে বাবাজি কা ঠুল্লু। তো এইটা আমার বন্ধুত্বেও যে আমি বলে দিই ভাই আমি যাকে ভালোবাসি বন্ধু হিসেবে তার জন্য আমি সব করতে রাজি আছি। কিন্তু যদি আমি শুনতে পাই কিছু, যদি আমি সত্যি কষ্ট পাই, আমার একটা সেকেন্ডও লাগবে না ওখান থেকে ফিরে আসতে, সে যতই ক্লোজ হোক বন্ধু বান্ধব, যতই ক্লোজ হোক। আমি এরকম হয়েছে বন্ধু বান্ধব অনেক বছরের রিলেশনশিপ, আমি দুবার ভাবিনি তার সাথে, আমি ভালোই লাগে না তার সাথে এখন কথা বলতে। আর এটা জীবনে প্রেমের ক্ষেত্রেও কি? প্রেমের ক্ষেত্রে প্রচন্ড, প্রেমের ক্ষেত্রে আরো বেশি। আমি খুব স্ট্রিক্ট অ্যাবাউট এভরিথিং। মানে আমি কি হয় প্রেমের শুরুতে আমি সব ক্লিয়ার করে দিই যে আমার এইগুলো ভালো লাগে, এগুলো ভালো লাগে না, এগুলো ভালো লাগে, এগুলো ভালো লাগে না। যে কোনো মানুষের নিজস্ব পার্সোনাল চয়েস আছে, অবভিয়াসলি সবাইকে এসে একটা জায়গায়
মানে সেটেল stand করতে হয়। তো ওটা করতে আমি রাজি আছি, কোনো সমস্যা নেই। কিছু কিছু জিনিস আমার খুব রেড ফ্ল্যাগ মনে হয়, সেগুলো আমার ফার্স্টেই যদি দেখি আমি তাহলে এগোবোই না। তো এটা হয় শুরু থেকে ক্লিয়ার। এবার মানুষ কি হয়, মানুষ ভাবে যে এ তো ভাই সবাই বলে, এ তো এই আমি যে কথাগুলো বললাম যে আমার সত্যি কোনো হিংসা নেই কোনো, এগুলো সবাই কিন্তু ভালো সাজার জন্য বলবে, অনেকে বলবে, কিন্তু অ্যাকচুয়ালি কারা করছে এবং কারা করছে না, এবং আমি জানি আমি করি, আমি জেনুইনলি ফিল করি, মানুষের জন্য প্রাউড ফিল তুমি করি। কি মেডিটেশন করো? না, রিয়াজ করি। আমি জেনুইনলি ফিল করি লোকজনের জন্য, তো ওরকম ভাই ওপেন। এবার লোকজন ভাবে কি যে কথার দাম নেই, আর আমার এই মানুষগুলোর সাথে মিশবই না যাতে কথার দাম নেই। কথার দাম থাকতেই হবে, এটা মানুষ হিসেবে তুমি মানে মরে যাওয়া উচিত তোমার, না হলে তুমি তোমার একটা প্রমিস করে দিলে। আজকে আমি তোমাকে বললাম তো আমি করবো তোমার সাথে ইন্টারভিউটা, করেছি তো, টাইম তো লেগেছে কিন্তু করে তো ছি, এবার কথার তো দাম আছে বলো। তো এইরকম ব্যাপার, আমি যদি কাউকে বলি যে ভাই আমি তোর সাথে কাজ করতে চাইবো, যদি সে না চায় করতে, চালা আলাদা ব্যাপার, কিন্তু আমার তরফ থেকে আমার 100% এফোর্ট থাকবে তার প্রতি, তার সাথে কাজ করার। সেটা যদি হয় এরকম যে মানুষটার সাথে আমার ধরো একটা প্রেম ছিল, তার সাথে ব্রেকআপ হয়ে গেছে, তারপরে আমি কাজ করবো, এটাও হয়েছে, এটাও হয়, কিন্তু আমার যায় আসে না। আমার কাছে কাজটা বা আমার কথার দাম থাকা উচিত, আমার কাছে এটা মনে হয়। আর এই যে আড্ডা শেষ করব, তবে আর দুটো প্রশ্ন, যে এই যে মানুষ এত কর্পোরেট হয়ে যাচ্ছে এবং একটা পুতুলের মতো পাথর হয়ে যাচ্ছে দিন দিন, নিজের আশেপাশের লোকজন ছাড়া বাইরে তাকালে দেখি সবাই পাথর, মানে কারোর সঙ্গে মন খুলে আড্ডা দেওয়া যায় না, বা একটা খুব প্রাইভেট একটা কথা ইমোশনাল হয়ে বলে ফেললো, সেটা নিয়ে তোমাকে পরে গিয়ে অনেকগুলো লেখা, অনেকগুলো হেডলাইনের মধ্যে দিয়ে তোমাকে আসতে হয়। তো এই যে বিশ্বাস করাটা বর্তমানে, এটাই কি করতে পারো না সেটাও এখন খুবই নিউট্রালে চলে এসছে, বা খুবই স্ট্রিক্টলি সেটা হয়? আমার পার্সোনালি, কারণ শিল্পীদের তো ইমোশনটা সবার আগে কাজ করে, বিশ্বাস বা তার প্রতি ভালোবাসা সবটা, তো সেই জন্যই এই প্রশ্নটা করা। আর এই জিনিসগুলো আসছে কি জানো তো, আমরা সবাই এটুকু বুঝতে পেরেছি যে আমাদেরকে দৌড়াতে হবে, ট্র্যাকে আমরা সবাই দৌড়াচ্ছি, কিন্তু আমরা দৌড়াতে এরকম ভাবে তাকাচ্ছি, বুঝতে পারছো? দৌড়াচ্ছি আমরা সবাই এখন কেউ যদি না দৌড়া তাহলে তো আলাদা ব্যাপার, কিন্তু জেনজি মেন্টালিটি যারা লোকজন আছে সবাই জানে আমাকে একটা ট্র্যাকে নামতে হবে, ট্র্যাকে দৌড়াতে হবে, কিন্তু কিভাবে দৌড়াতে হবে সেটা একটু নিজেকে বোঝাতে হবে যে ভাই পাশের জনের জার্নি আলাদা, ঠিক, এই জনের জার্নি আলাদা, আমার জার্নি আলাদা। তো সুতরাং আমি যদি দৌড়াই এরকম ভাবে তাকাতে আমি তো হোঁচট খেয়ে পড়বই। ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এইগুলো অ্যাটলিস্ট কাজ নিয়ে না রাখাই ভালো, কেন প্রত্যেকের জন্য ভগবান কিছু না কিছু লিখে দিয়েছে, এবং যেটা লিখেনি সেটা লেখেনি। ওই সব পেলে নষ্ট জীবনের মতো সব পেলে, অনুপম দার এই লাইনটা মানে আমি তো ফুল ফ্যান, ওই লাইনটা, সব পেলে নষ্ট জীবন, সব পেলে নষ্ট জীবন, এটা সত্যি আমাকে কথা। আমার মতো থাকতে দাও, আহা, এটা দারুণ গান, মানে এই গানটা আমি অনেক পরে বুঝেছি, তখন একটা ট্রেন্ডিং গান হিসেবে ভেবে নিয়েছিলাম ছোটবেলায়, কিন্তু তারপর সব পেলে নষ্ট জীবন এই কথাটা এখনো কানে বাজে, এটা সত্যি কথা। আর রাহুল, একটা জিনিস যে আমরা দেখি যে মানুষ যত বড় হয়, যত নাম হয় তার, বা খুব নামী শিল্পী, নামী অভিনেত্রী, অভিনেতা, অনেকেই বলেছে যে শিল্পী যত বড় হয় তত বেশি একা হয়ে যায়। হয়তো তুমি কি এটা ফিল করো, বা তুমি কি এটা মানো? মানে আর ওটাই একটু ভয় লাগে, কেননা আমি খুব ফ্যামিলি পার্সন, আমার খুব ভালো লাগে আমার বাড়িতে কেউ এলে, আমি ফ্যামিলি নিয়ে থাকতে পছন্দ করি, বাবা মার সাথে থাকতে পছন্দ করি। আমার সবচেয়ে ভয় লাগে যে এই কাছের মানুষ, আমি বললাম যেন সব কিছুর সাথে লড়ে নেবো, লড়াই করার মানুষগুলো যদি আমার সাথে চলে যায় না, খারাপ লাগবে। আমি এখনও অতটা, হয়তো হবে, জার্নিটা আরও বাড়ছে, অনেক কিছু মেন্টালি হয়তো আমি আরও স্ট্রং হব, কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে আমার থেকে তুমি সব ফেম, টাকা পয়সা যা কিছু কেড়ে নেবে, আমার কোনো কিছু ঘন্টা ফারাক পড়ে না, আমি আবার হয়ে যাবে, আমি জানি হবে আবার, কিন্তু আমার থেকে আমার কাছের মানুষগুলো যখন চলে যাবে না, তখন ওটা আমি জানি ওটা ফিরে আসবে না, ওটা খুব কষ্টদায়ক। আর ওই জিনিসটা হালকা, মানে জিনিসটা চলে গেলে মনে হয় লড়ার ক্ষমতাটাও চলে যায় আস্তে আস্তে। কাদের জন্য লড়াই করবো? আমি তো নিজেকে, আমি তো যদি আমি নিজেকে শুধু ডাল ভাত খেয়ে রাখতে পারতাম তাহলে তো আমি যা কামাচ্ছি ইনাফ হয়ে গেছে, আমি সারাদিন খেতে পারবো, কিন্তু সেটা তো নয়। আমি আমার বাবা মাকে আরও সিকিউর লাইফ দিতে চাই, আমি আমার ফ্যামিলি করতে চাই, আমি ফ্যামিলি পার্সন, তো আমার ফ্যামিলি করার জন্য, সুখী ফ্যামিলি করার জন্য যা করার থাকে আমি সেটা করবো। যদি ফ্যামিলিটাই না থাকে তাহলে আমি কার জন্য লড়ছি? বর্তমানে প্রেম করছো? বর্তমানে তো প্রেম করছি না আপাতত, কিন্তু
ভালো যদি ঝোঁকা হওয়া চলে আসে সেটা ব্যাপার, কিন্তু আপাতত প্রেম করছি না, আমি শুধু একটু গান বাজনা নিয়ে থাকতে চাইছি, কেননা অনেক প্ল্যান রয়েছে, অনেক 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 প্ল্যান রয়েছে। আর ফ্যামিলির কথা বললে তো সেই প্রসঙ্গে আসা যে এর মধ্যে বিয়ের কোনো প্ল্যান রয়েছে? বিয়ের তো কোনো প্ল্যান নেই, মা তো খুব এক্সাইটেড আমার, কারণ আমাদের ফ্যামিলিতে আমার বিয়ে নিয়ে সবাই খুব মুখিয়ে আছে, কিন্তু হ্যাঁ মানে আমি চাই যে একটা ধুমধাম করে বিয়ে করার মতো বাজেট যদি না থাকে বিয়ে করব না। আর নেক্সট থিং হচ্ছে পাত্রীটা তো আগে ফিক্স করতে হবে, তারপরে তো বিয়ে। তো ওইটাকে ফিক্স হোক, মন থেকে দুজনেই আর কি কানেক্ট হোক, তারপরে। কিন্তু এখন আমি এইসব নিয়ে ভাবছি না, এখন শুধু মিউজিক নিয়েই ভাবছি, এবং সেটা সত্যি মাঝখানে আমি অনেক কিছু ভাবছিলাম, কিন্তু আমি আবার জোনে এসেছি যে আমাকে 3 বছরের অনেক কিছু প্ল্যান আছে, নেক্সট 3 ইয়ার্স আমি প্ল্যান করেছি আপাতত। তো সেই 3 ইয়ার্স তো বলছে প্রেম বা বিয়ে কোনোটাই সিরিয়াসলি করা ঠিক হবে না। বাহ, এটা খুব সুন্দর। আর শেষ করব, তবে একটা গান দিয়ে শেষ করি। হ্যাঁ, কি শোনাই বলো তো? দাঁড়াও, এটা খুব মজার একটা গান। শোনো বন্ধু শোনো, এটা তোমার গল্প নয়, একটা সময় পরে এটা সবার সাথেই হয়। শোনো বন্ধু শোনো, এটা তোমার গল্প নয়, একটা সময় পরে এটা সবার সাথেই হয়। এই যে দিল্লি কা লাড্ডু না খেলেও পছতাবে চাদু, কি যে হবে কিছুই বুঝবে না, না 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 না। জীবনে আর যা করো প্রেম করো না ও বন্ধু, জীবনে আর যা করো প্রেম করো না, জীবনে আর যা করো প্রেম করো না ও বন্ধু, জীবনে আর যা করো প্রেম করো না। না 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 na 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 na। প্রচুর মেকার, প্রচুর মেয়েরা পাগল হয়ে যাচ্ছে রাহুলের জন্য। রাহুল 3 বছর কিচ্ছু করবে না, প্রেম বিয়ে, ও শুধু গান বাজনা করবে। শুধু সাপোর্ট, যারা আমাকে খুব ভালোবাসে তারা প্লিজ মন থেকে ঢেলে আশীর্বাদ করো। তোমাদের আশীর্বাদের জোরেই এত কিছু হচ্ছে, এবার সত্যি কথা, যা কিছু হয়েছে তোমাদের আশীর্বাদের জন্য, এবং আমি বিশ্বাস করি যে তোমাদের আশীর্বাদটাই কাজে লাগবে। কোনো পলিটিক্স, কোনো পিআর কিচ্ছু করতে পারবে না, যদি তোমাদের আশীর্বাদ থাকে। তাই আমি এটাই বিশ্বাস করি, তো এটাই করতে থাকো। থ্যাংক ইউ। আজকের আড্ডা এখানেই শেষ করব। কেমন লাগলো আমাদের আড্ডা আজকে অবশ্যই জানাবেন, এবং কমেন্ট করতে একদম ভুলবেন না যে আপনার কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে সবথেকে বেশি বা শুনতে ভালো লাগলো। আজকের আড্ডা রইলো এখানেই। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।